অধ্যায় 3-এর পদার্থের গঠনে সাবসেকশন 2 এর পরমাণু মডেল যেটা রয়েছে এখানে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এখন দেখব পরমাণুর মডেলগুলো। পরমাণুর মডেলগুলো আমরা তোমাদের বইতে যে দুইটা আছে ওগুলো নিয়ে আলোচনা করব। এর আগে অনেক মডেল রয়েছে, টুডিং মডেল রয়েছে, থমসন, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব না। তোমাদের বইতে যে দুইটা রয়েছে ওইটা নিয়ে পড়বো, কারণ তোমাদের পরীক্ষা যেগুলো আসবে। এখন চিন্তা করো, আমরা প্রথমে যে রাদারফোর্ড মডেলটা রয়েছে এই রাদারফোর্ড মডেলটা নিয়ে কথা বলবো। তো রাদারফোর্ড কি করছিল, যে রাদারফোর্ড ও এই পরমাণু নিয়ে একটু চিন্তা ভাবনা করছিল। আচ্ছা দেখো, এই যে রাদারফোর্ড গুলো রয়েছে, রাদারফোর্ড কি করছে, একটা পরীক্ষা করছিল। কি পরীক্ষা করছিল? যে স্বর্ণপাত পরীক্ষা। এটা রাদারফোর্ডের খুবই বিখ্যাত একটা পরীক্ষা। এটা কেন পড়াচ্ছি বা বলতেছি তোমাদের বোঝার জন্য, যাতে যে তোমাদের এই রাদারফোর্ড পারমাণবিক মডেলটা একদম মাথায় গেঁথে যায় জীবনে তা বলো। এখন দেখো একটু খেয়াল করো, দেখবা এই রাদারফোর্ড পারমাণবিক মডেলটা তোমাদের জন্য কত ইজি হয়ে যায়। ও কি করছিল, একটা স্বর্ণপাত পরীক্ষা করছিল। সেখানে কি পরীক্ষাটা করছিল, যে আলফা কণা রয়েছে, এই আলফা কণাগুলো ও একটা স্বর্ণপাত যেটা রয়েছে এই স্বর্ণপাতে ছুড়ে দিয়েছিল। এই স্বর্ণপাতটা হচ্ছে মনে করো যে খুবই পাতলা, 0.0004 মিটার, এরকম হচ্ছে একটা পাতলা, খুবই পাতলা একটা স্বর্ণপাত নিয়েছিল। তোমার যে ফয়েল চেনো না, এই যে ফয়েল পেপার, ওরকম একটা জিনিস। আর এর চারপাশে দেখো, এর চারপাশে এই জিঙ্ক সালফেটের একটা পর্দার আবরণ দেওয়া আছে। এখন এটা দিয়ে কি করছিল, ও যখন এখান থেকে আলফা কণাটা ছুটছিল, একটা বক্সের ভিতরে আলফা কণা রাখছিল, এখান থেকে আলফা কণাগুলো বের হচ্ছিল, এগুলোতে একটু ওর গতিপথ নিয়ন্ত্রণ করছিল আর কি। আলফা কণাগুলো বের করছে যখন, এই যে এই গোল্ড যে প্লেটটা রয়েছে এটার ভিতর দিয়ে পাস করলো। পাস করার পর দেখো, এই যে গোল্ডের ভিতরে অনেকগুলো পরমাণু রয়েছে না, অনেকগুলো পরমাণু নিয়ে তো গোলগুলো গঠিত, তাই না? অনেকগুলো পরমাণু নিয়ে গোলগুলো গঠিত। যখন এটার ভিতর দিয়ে পাস করতেছে, তখন এই রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে এই রাদারফোর্ড খেয়াল করলো যে এই যে আলফা কণাগুলো নিঃসরণ হচ্ছে, এর প্রায় 20,000-এর বেশিরভাগই পাস হয়ে যাচ্ছে, বেশিরভাগই একদম কোনো বাধা ছাড়াই এখানে পাস হয়ে, এখানে দেখো বিভিন্ন ইয়া দেখাচ্ছে, মানে এখানে এসে টাচ করতেছে এবং এখানে আলোকিত করতেছে জিঙ্ক সালফেটের পর্দায়। এই জিঙ্ক সালফেটের পর্দায় জন্য নিচে যাচ্ছে আলফা কণা, এখানে আসলে বুঝতে পারা যায় এটা এই জায়গায় এসে পড়ছে। এখন দেখো যে বেশিরভাগ 20,000 কণার ভিতর প্রায় বেশিরভাগই একদম নিরবিচ্ছিন্নভাবে কোনো বাধা ছাড়াই এখানে এসে পতিত হয়েছিল। এর ভিতর দেখলো যে কিছু কিছু যে আলফা কণাগুলো হয়েছে এরা একটু বেঁকে যাচ্ছে, হ্যাঁ, এরা একটু বেঁকে যাচ্ছে। আবার কিছু কিছু দেখলো যে প্রায় 20,000-এ একটা আলফা কণা একদম কি করলো, উল্টা ইউটার্ন নিয়ে চলে আসলো, হ্যাঁ, উল্টা ইউটার্ন নিয়ে চলে আসলো। এই যে এই জিনিসপত্রগুলো দেখলো রাদারফোর্ড, এগুলো দেখে ওর মাথায় একটু চিন্তা আসলো যে আসলে এটা কেন হলো, এটা কেন হলো। আচ্ছা, ওর এক্সপেরিমেন্টটা যে করছিল এটা আমরা অ্যানিমেশনের সাহায্যে তোমাদের যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এখানে অ্যানিমেশনটা আছে, তুমি একটু দেখো। দেখো এই জায়গাটায় এখান থেকে আসলে আলফা কণাটা নিঃসরিত করতেছে, এই ব্লকটার ভিতর থেকে এখান থেকে দেখো আলফা কণাটা বের হচ্ছে, বের হয়ে এখান থেকে দেখো যাচ্ছে যাচ্ছে, এই যে এটা আমাদের জিঙ্ক সালফেটের পর্দার ভিতরে এই স্বর্ণপাতটার ভিতরে পৌঁছালো। এখন দেখো এখানে এটার ছেদ করে কিন্তু বেশিরভাগ কণা চলে যাচ্ছে, হ্যাঁ, ডিরেক্ট চলে যাচ্ছে, এবং কিছু কিছু কণা হচ্ছে দেখো একটু আলাদাভাবে ছড়িয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা একটু জুম করে দেখি, একটা পরমাণুর ক্ষেত্রে দেখি, একটা পরমাণুর ক্ষেত্রে যদি দেখি একটু রাখি, এখন দেখো এটা আমরা একটা পরমাণু ক্ষেত্রে চিন্তা করতেছি, ওটা কিন্তু অনেকগুলো পরমাণু ছিল। এটা হচ্ছে আমাদের এই যে এটা জিনিসটা রয়েছে, আমরা একটু স্মরণ করি, এই যে এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস বা যেটা প্রোটন নিউট্রন যেখানে থাকে। এখন দেখতেছে যে পরমাণুর বেশিরভাগ জায়গাটা দেখো চলে যাচ্ছে, কিন্তু একদম নিরবিচ্ছিন্নভাবে চলে যাচ্ছে। এবং এই জায়গাটা এসে, এই জায়গাটা এসে দেখো আমি যদি একটু ইয়া করি, হ্যাঁ, দেখবা যে এই জায়গাটা দেখো কি হচ্ছে, এই একটা দেখো এখান থেকে একটা একদম এখানে এসে একদম ডিরেক্ট এদিকে চলে গেছে, হ্যাঁ, এটা এদিকে আসছিল এসে টাচ খেয়ে একদম ডিরেক্ট ওদিকে চলে যাচ্ছে। আচ্ছা, এই কাহিনীগুলো যখন ঘটলো, এই পরীক্ষা নিরীক্ষা করে এই রাদারফোর্ড কিছু ব্যাখ্যা ট্যাখ্যা বা কিছু লিখে রাখছে যে আসলে এটা কেন হলো। এটাই হচ্ছে 1911 সালে খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড মডেলের গঠন সম্পর্কে এই মডেল একটা প্রস্তুত করেন, যে আসলে পরমাণুর ক্ষেত্রে আমরা দেখলাম যে বেশিরভাগ অংশই ফাঁকা। দেখো প্রথমে কি বলা আছে, পরমাণুর একটি কেন্দ্র আছে, যে আমরা যে কেন্দ্রটা দেখলাম বা নিউক্লিয়াস, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। দেখো পরমাণুর একটি কেন্দ্র আছে, পরমাণুর একটি কেন্দ্র আছে, যে আমরা
কেন্দ্রটা দেখলাম, এই কেন্দ্রের নাম দিচ্ছে কি নিউক্লিয়াস। এখন দেখো এই নিউক্লিয়াসের ভিতর কে থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং নিউক্লিয়াসের বাইরে থাকে কি কি, আচ্ছা ও এখন পর্যন্ত নিউট্রন সম্পর্কে বলেনি, ও হচ্ছে প্রোটন সংখ্যা একটু বললো, যে এখানে নাম থাকে প্রোটন। এর ভর থাকে হচ্ছে শূন্য। দেখো এর বাইরে থাকে কি, বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন গুলো থাকে, মানে কেন্দ্রে থাকে প্রোটন এবং বাইরে থাকে ইলেকট্রন। আর ইলেকট্রনের ভর সংখ্যা শূন্য ধরা হয়েছে, কাজেই নিউক্লিয়াসের অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। এখন দেখো একটা পরমাণুর ভিতরে এখানে আছে প্লাস, আর আছে প্রোটন, আর আছে নিউট্রন, এখানে ইলেকট্রনগুলো করতেছে। এই পরমাণুটার ভিতরে এই যে কেন্দ্রে রয়েছে নিউট্রন এবং প্রোটন, এর ভরটাই পরমাণুর সম্পূর্ণ ভর কেন্দ্রভূত। কেন বলা হয়েছে, যেহেতু ইলেকট্রনের ভরটা আমরা আপেক্ষিকভাবে শূন্য ধরে নিয়েছিলাম। মনে আছে যে আমরা এর আগের যে পার্টিকেলের ক্ষেত্রে, কণাগুলোর ক্ষেত্রে আমরা ইলেকট্রনের ভর, আপেক্ষিক ভর শূন্য ধরে নিয়েছিলাম। কেন নিয়েছিলাম, কারণ হচ্ছে ইলেকট্রনের ভর হচ্ছে প্রোটন এবং নিউট্রনের ভরের চাইতে প্রায় হচ্ছে এই 40 গুণ, এত গুণ কম 1040 গুণ কম ভর, 1840 গুণ কম এই ভরটা এত কম যে জন্য আমরা এটা শূন্য ধরে নিয়েছিলাম। তো যেহেতু পরমাণুর ইলেকট্রন গঠিত হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা, যেহেতু ইলেকট্রনের ভর পুরোটা শূন্য হয়ে গেল, তার মানে যে সমস্ত ভরটা এই কেন্দ্রে যে নিউট্রন এবং প্রোটন রয়েছে এটারই সম্মিলিত ভর, এই কথাটা একটু এখানে বলা আছে। এরপর দেখো নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসটা রয়েছে এটা অত্যন্ত ক্ষুদ্র, এটা আমরাও দেখলাম যে একটা পরমাণুর নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র, এবং পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। তো আমরা দেখলাম যে যে ইয়াগুলো রয়েছে, এর আগে যে দেখলাম এখানে যে ইলেকট্রনগুলো এইভাবে ছড়িয়ে ছিটে ছিল, দেখো এখানে তো আমাদের নিউক্লিয়াসটা ছিল এই জায়গায়, আর এই জায়গায় বেশিরভাগ অংশগুলো ফাঁকা। এই ফাঁকাগুলো দিয়ে যে ওদের আলফা রশ্মিগুলো যেটা ছিল, এই আলফা রশ্মিগুলো যেখানে যাচ্ছে ওটা কিন্তু একটা ভারী কণা, হ্যাঁ আলফা কণা হচ্ছে একটা ভারী কণা এবং খুবই দ্রুত গতিতে এটা পাস হয়েছে, যার কারণে দেখো এই যে অধিকাংশ ফাঁকা জায়গা দিয়ে এটা খুব সহজেই চলে যেতে পারছে। এজন্য ও এটা থেকে চিন্তা করলো যে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা, এবং পরমাণুর ভিতরে বেশিরভাগ অংশ ফাঁকা। আচ্ছা আমরা পরের স্লাইডটা দেখি। এখন দেখো ও আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে সি নাম্বারে, যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। আচ্ছা ও এই কথা বলছে, যেমন মনে করো যে এটা যদি হয় আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এই গ্রহের মতো এভাবে ঘুরতেছে, যেমন সূর্যকে কেন্দ্র করে আমাদের এই পৃথিবী, মঙ্গল গ্রহ বা বিভিন্ন গ্রহগুলো যেভাবে ঘুরতেছে, সেভাবে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে, এই কথাটা আর কি ও বলেছে। আচ্ছা এবার একটু দেখি, কোন পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে সে কয়টি ইলেকট্রন থাকে। ঠিক আছে, আমাদের পরমাণুর ভিতরে যে কয়টি প্রোটন থাকে, মনে করো 2টা প্লাস থাকলো, আর এই বাইরে আমাদের সেম পরিমাণ ইলেকট্রন থাকবে, বাইরে সেম পরিমাণ ইলেকট্রন ঘুরতে থাকবে, এই কথাটা আর কি বলা আছে। এই যে সেম পরিমাণ ইলেকট্রন যে ঘুরলো, তার মানে কি হয়, যে পরমাণুটা সামগ্রিকভাবে যদি চিন্তা করি, সামগ্রিকভাবে এটা হচ্ছে চার্জ বিহীন। তার মানে যে এই প্লাস এবং মাইনাস যদি একজনকে ভ্যানিশ করে দেয়, মানে হচ্ছে প্লাস মাইনাসের শেষ, কোনো চার্জ নেই, এই কথাটা বলা আছে। আচ্ছা দেখো যে বাইরে কয়টি ইলেকট্রন থাকে। আচ্ছা যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান, তাই বিপরীত চিহ্নের তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য, এই কথাটা বলা আছে যে পরমাণুটা সামগ্রিকভাবে চার্জ শূন্য। আচ্ছা আমরা পরেরটা দেখি, পরে কি বলা হয়েছে। আচ্ছা এখন দেখো এখানে কি রয়েছে, ধনাত্মক চার্জবাহী যে নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের যে এক প্রকার আকর্ষণ থাকে, বল অনুভব করে, এই আকর্ষণ বলকে কেন্দ্রমুখী বল বলা হয়েছে, এবং এই কেন্দ্রমুখী বলের কারণেই পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরছে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। একটা জিনিস চিন্তা করো, মনে করো যে আমাদের এই সূর্যটা এখানে রয়েছে, সূর্যটা রয়েছে, এখন এই সূর্যের চারপাশ দিয়ে আমাদের একটা গ্রহ যেতে নিয়েছিল, মনে করো যে একটা আমাদের পৃথিবীটা যাচ্ছিল, এখন এই সূর্যটা কি করছে, ওকে আকর্ষণ করতেছে একটা। আমরা জানি যে আমাদের মহাবিশ্বে একে অপরকে মাধ্যাকর্ষণ যে বলটা রয়েছে, এই মহাকর্ষ বল দ্বারা একে অপরকে আকর্ষণ করতেছে, তাই না? মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করতেছে, মনে করে পৃথিবীটা রয়েছে, একে ও আকর্ষণ করতেছে। এখন পৃথিবীটা যাচ্ছে এদিকে, আর ও আকর্ষণ করতেছে এদিকে। এখন লব্ধি বলটা কি হবে, দুইটার মাঝখান দিয়ে এদিকে হয়ে যাবে। আর যখন এখানে যাচ্ছে তখন ও আবার আকর্ষণ করতেছে, তারপর লব্ধি বলটা আরেকটু দিক হয়ে যাবে, আবার আকর্ষণ করতেছে,
তারপরে এটি হয়ে যাবে, আবার আকর্ষণ করতেছে, এভাবে হয়ে যাবে। তা আস্তে আস্তে কি হবে, ও একটা বৃত্তাকার পথে ঘোরা শুরু করবে। তো পৃথিবীটা এভাবেই কিন্তু সূর্যের চারপাশে ঘোরা শুরু করছে। হ্যাঁ, এখন পৃথিবীটা যেভাবে সূর্যের চারপাশে ঘোরা শুরু করছে, ঠিক একইভাবে এখানে একটা যে আকর্ষণ বলটা রয়েছে, মধ্যাকর্ষণ বলটা রয়েছে, এই আকর্ষণ বলটার সাথে তুলনা করছে যে পরমাণুর যে পজিটিভ চার্জটা রয়েছে, দেখো মুছে দিই এটা, দেখো পরমাণুর যে পজিটিভ যে চার্জটা রয়েছে, এই পজিটিভ চার্জটা এই নেগেটিভ চার্জটাকে একটা আকর্ষণ করবে, তাই না? একটা আকর্ষণ করবে, একটা আকর্ষণ করবে। এই যে আকর্ষণ যে করতেছে একে অপরকে, এই আকর্ষণ করতেছে, আর এটা হচ্ছে এদিকে চলতেছে। এখন দেখো এটা এদিকে ছুটছে, এটা এদিকে আকর্ষণ করছে, যার কারণে এটা হচ্ছে একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এই কথাটাই বলা আছে যে সূর্য যেরকম সূর্যের চারপাশে যার দিকে যেরকম গ্রহগুলো ঘুরতেছে, ঠিক একইভাবে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরতেছে। কেন? একটা কেন্দ্রমুখী বলের কারণে। আচ্ছা, এখন দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলটা তো আমরা পড়ে ফেললাম। এখন এই মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। কি কি সীমাবদ্ধতা রয়েছে? এক নম্বরে হচ্ছে, আমি একটু বলে দিই, এই মডেলে ইলেকট্রন কক্ষপথের আকার সম্পর্কে ধারণা দেয়নি। হ্যাঁ, কক্ষপথের আকার যে একটা বলছে যে একটা কক্ষপথে যে ঘুরবে, কিন্তু এই কক্ষপথের আকারটা কিরকম সেটা সম্পর্কে কোনো ধারণা দেয়নি। আবার বলছে, দেখো ভুল ধরছে কি, আমরা সবাই হচ্ছে ভুল ধরার ওস্তাদ। হ্যাঁ, আমরা নিজেরা কিছু পারি আর না পারি, অন্য যে কি করছে ওটা ভুল ধরার ওস্তাদ। তো রাদারফোর্ড একটা কাজ করছে, ও নিউক্লিয়াস টিউলিয়াস অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু বিজ্ঞানীরা পড়ে গেছে ওর ভুল ধরার ক্ষেত্রে। এখন দেখো কি কি ভুল ধরছে। সৌরজগতে সূর্য এবং গ্রহগুলো সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নাই, এটা একটা ভুল ধরছে। হ্যাঁ, তো কিন্তু পরমাণুর ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আধানে চার্জ আছে। দেখো কি ভুল ধরছে। হ্যাঁ, গ্রহগুলো চার্জ নেই, কিন্তু ইলেকট্রন এবং প্রোটনগুলো চার্জ আছে, এটা একটা ভুল ধরছে ওরা। আবার দেখো কি ধরছে, কাজেই চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াসের তুলনা করা আসলে ঠিক হয়নি, এটা হচ্ছে ওদের ভুল ধরা। আবার দেখো একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু থেকে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করবে তার কোনো ধারণা এই মডেল দেয়নি। আসলে রাদারফোর্ডের মডেলটা ছিল আমাদের যে একটা ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। এখন দেখো আরেকটা ভুল কি ধরছে, দেখো আরেকটা ভুল ধরছে যে ম্যাক্সওয়েল নামে একটা লোক ছিল, ও তথ্য দিছিল যে ওর তথ্য অনুসারে যে কোনো কিছু যে ঘটতে থাকে, তা ও ক্রমান্বয়ে শক্তি হারাতে থাকবে, ক্রমান্বয়ে শক্তি হারাতে হারাতে একসময় একদম কেন্দ্রে এসে পৌঁছে যাবে। এখন দেখো এই তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। ক্রমাগত শক্তি হারানোর ফলে ইলেকট্রনগুলো ঘূর্ণনের পথ ছোট হতে থাকবে এবং এক সময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে। দেখো এই যে ইলেকট্রনটা ঘুরতেছে, এই ঘুরতে ঘুরতে কিন্তু শক্তি বিকিরণ করতেছে। শক্তিটা হচ্ছে বিকিরণ করবে কিভাবে, মনে করো যে ফোটন আকারে রেডিয়েট হয়ে চলে যাবে বা আলো আলো হয়ে চলে যাবে। এই যে এভাবে চলতে চলতে শক্তিটা যেহেতু বিকিরণ হচ্ছে, আর ওকে যেহেতু কেন্দ্র দিয়ে টানতেছে, এই টানার কারণে ও আস্তে আস্তে কক্ষপথগুলো ছোট করতে 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 একসময় এখানে পতিত হবে। এখানে যদি পতিত হয়ে যায়, এখানে আছে কি প্লাস, আর ওইটা আসলে কি মাইনাস, প্লাসে মাইনাসে যুক্ত হয়ে কি এলিমেন্টটাই ধ্বংস হয়ে যাবে, মানে পুরো পরমাণুটাই মডেলটাই আর কি এখানে স্থায়িত্ব থাকতেছে না। এখন দেখো কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না, মানে এই মডেল অনুযায়ী, মানে এই তথ্য অনুযায়ী এটা ঘটার কথা ছিল, কিন্তু আসলে ঘটে না। তার মানে রাদারফোর্ডের মডেলটি সঠিক নয়, এই ভুলগুলো ধরছিল। হ্যাঁ, এখন আমরা দেখি বোর মডেল কি করছিল, এটা একটু দেখি। আচ্ছা, রাদারফোর্ড মডেলটা খুবই গুরুত্বপূর্ণ, একটু কথা বলে নেই। তোমরা রাদারফোর্ড মডেলগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবা, মানে এটা থেকে প্রচুর পরিমাণ সিকিউ আসে। কারণ এটা হচ্ছে পরমাণুর প্রথম মডেল, এবং এই মডেলটায় সবার প্রথমে নিউক্লিয়াস আবিষ্কার করছে কিন্তু রাদারফোর্ড পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। এজন্য এই মডেলটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। আবার যে এই মডেলটা যে সৌরজগতের সাথে তুলনা করছে, এই জন্য এটাকে সোলার মডেলও বলা হয়। তো রাদারফোর্ড মডেলটা খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো এটার সাথে একটু আপডেট মডেল যেটা রয়েছে সেটা হচ্ছে বোরস পরমাণু মডেল। এখন বোর কি করছে, রাদারফোর্ড পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো আছে ওগুলো একটু চিন্তা ভাবনা করে ও একটা মডেল দাঁড় করেছে। দেখো ওর মডেলটা কি আমরা একটু দেখি। পরমাণুতে যেসব ইলেকট্রনগুলো থাকে সেগুলো নিউক্লিয়াসের কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না, ঠিক আছে? মানে ওদের চাইলেই যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না, একটা নির্দিষ্ট কক্ষপথে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে হবে। হ্যাঁ, মনে করো যে ইলেকট্রনগুলো আছে ওর চারপাশে যে ঘুরবে, ও যে কোনো কক্ষপথে ইচ্ছা মতো ঘুরতে পারবে না, ওর একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে হবে। এই নির্দিষ্ট কক্ষপথে যখন ঘুরবে, প্রধান শক্তি এই নির্দিষ্ট কক্ষপথগুলোর নাম দিয়েছে কি
অরবিটাল বা অরবিট বা প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরগুলো রয়েছে। এই প্রধান শক্তি স্তর যখন ঘুরবে তখন ইলেকট্রনগুলো কোনো প্রকার শক্তি শোষণও করবে না, বিকরণও করবে না। মনে করো যে রাদারফোর্ড পরমাণু মডেল কি সমস্যা ছিল, ধরছে যে ইলেকট্রনগুলো যখন এখানে ঘুরতেছে তখন শক্তি বিকরণ করে, কিন্তু বোর বলছে যে ওরা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে, এই কক্ষপথে ঘোরার সময় ওরা কি করবে না, কোনো প্রকার শক্তি শোষণও করবে না, শক্তি বর্জনও করবে না। মানে তার মানে শক্তি হারাবে না, শক্তি না হারালে ওরা চিরকাল ঘুরতে থাকবে, এতে কোনো শক্তি হারাচ্ছে না, এই কক্ষপথে চিরকাল ঘুরতে থাকবে। এখন এই যে শক্তিপথগুলো রয়েছে, এই যে শক্তি স্তরগুলো রয়েছে, এদের ওরা নাম দিয়েছে, প্রথমটাকে নাম দিয়েছে 1, দ্বিতীয়টাকে নাম দিয়েছে 2, তৃতীয়টাকে নাম দিয়েছে 3। মানে এই শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। আর এন এর মান 1 2 3 4, প্রথমটা 1 2 3, এভাবে যতগুলো শক্তি স্তর আছে এভাবে করা হচ্ছে, দেখো। এবং আরো কিছু কাজ করছে, এই যে 1 এর মান আমরা আবার অ্যালফাবেট দিয়ে প্রকাশ করা যাচ্ছে, এখানে কে দ্বারা কে, এম এন এল এভাবে প্রকাশ করছে, আসলে একই। কে এর মান 1, এল এর মান হচ্ছে 2, এম এর মান 3, এভাবে আর কি এটা চিহ্নিত করছে। আচ্ছা, এখন আমরা পরেরটা দেখি। এখানে কি করছে দেখো, বোর পরমাণু মডেল অনুসারে কোন শক্তি স্তর ইলেকট্রনগুলো যখন কণিকভাবে ঘুরতেছে, ইলেকট্রনগুলো ঘুরতেছে, তার একটা কণিক ভরবেগ থাকবে। আমরা জানি, দেখো আমরা জানি, মনে করো যে একটা বস্তু যদি ঘুরতে থাকে, হ্যাঁ, মানে সরলরেখা একটা বস্তু যদি চলে, হ্যাঁ, মনে করো একটা সাইকেল চলতেছে, হ্যাঁ। আচ্ছা, এই মোটরসাইকেলটা মনে করো চলতেছে, হ্যাঁ। এখন মোটরসাইকেলটা যে চলতেছে, এর একটা বেগ থাকবে না, বলো, এর একটা বেগ থাকবে। এখন এই বেগে যখন মোটরসাইকেলটা চলবে তখন মোটরসাইকেলের একটা ভরও আছে, এই ভর এবং বেগ দুইটাকে গুণ করলে হয় ভরবেগ। ভর বেগ মানে হচ্ছে ভরবেগ হচ্ছে এমবি। তাহলে একটা বস্তু যদি গতিশীল হয় তার একটা ভরবেগ থাকে, ভরবেগটা হচ্ছে এমবি। এখন কোন একটা বস্তু যদি সরলরৈখিকভাবে না ঘুরে, ও যদি গোল্লা গোল্লা হয়ে ঘুরে, তখন কি হবে, তখন গুলো কিন্তু দেখো এই বস্তুটা যদি গোল্লা গোল্লা হয়ে ঘুরে তখন ওর একটা এম আছে, একটা বেগ আছে। এখন যে গোল্লা গোল্লা হয়ে ঘুরতেছে ওর একটা কিন্তু ব্যাসার্ধ আছে, আর আছে, তখন এটা ভরবেগ হয়ে যাবে কৌণিক ভরবেগ এম বি আর। তখন এই ভরবেগটাকে আমরা বলবো কৌণিক ভরবেগ। তো কোনো একটা বস্তু যদি গোল্লা গোল্লা হয়ে ঘুরে, মানে গোল হয়ে ঘুরতে থাকে, তখন এখানে একটা কৌণিক ভরবেগ থাকে, আর এই কৌণিক ভরবেগটার সাথে এই যে সরলরৈখিক যে ভরবেগটা ছিল এমভি, এটার সাথে আমরা একটা আর গুণ করে দেবো, আরটা হচ্ছে এই ব্যাসার্ধটা। তো ম্যাক্স এই যে বোর পরমাণু মডেলের ক্ষেত্রে এই কৌণিক ভরবেগ নিয়ে একটু চিন্তা ভাবনা করে ও একটা তথ্য দিছে বা একটা সূত্র দিছে যে কৌণিক ভরবেগ আসলে কি হবে। এই যে পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো তো ঘোরাঘুরি করতেছে, তাহলে এদের কৌণিক ভরবেগ আসলে কি হবে। এক্ষেত্রে ও বলছে যে কৌণিক ভরবেগটা এমবিআর, এটা তো আমরা কৌণিক ভরবেগ একটু দেখলাম যে এমবিআর মানে কি, কৌণিক ভরবেগ, হ্যাঁ। এখন এই কৌণিক ভরবেগটা কত হবে, কৌণিক ভরবেগটা হবে ns বাই 2 পাই, ns বাই 2 পাই। এটার মানে কি বলতো, এই যে ns বাই 2 পাইটা, এটার মানে হচ্ছে যে n মানে হচ্ছে এই শক্তি স্তরগুলো, এই যে শক্তি স্তরগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে n, এটা হচ্ছে n এর মান কত 1, এটা হচ্ছে n এর মান কত 2, বা আমরা যদি এভাবে চিন্তা করি এটা k, এটা l, এবার চিন্তা করি xl বা k l m n এভাবে ছিল। তাই প্রধান শক্তি স্তরগুলো হচ্ছে n, তাই n এর মানটা আমরা জানি। এখন এই n এ যদি ঘুরতে থাকে, এখানে একটা শক্তি থাকবে, কৌণিক ভরবেগ থাকবে, এই দ্বিতীয় শক্তি স্তর যখন ঘুরতে থাকবে এখানে একটা আলাদা কৌণিক ভরবেগ থাকবে। এখন দেখো এই কৌণিক ভরবেগটা কি হবে, এন এর মানটা তো আমরা পেয়ে গেছি, মনে করো যে 1 নম্বর এন বা 2 নম্বর ভর, মনে করো 2h। এখন এইচটা কি, এইচটা হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকটা হচ্ছে দেখো এইচ হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার 34 কেজি মিটার পার সেকেন্ড, এটা ছিল না। আচ্ছা, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, হ্যাঁ। আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবকটা যদি থাকে এভাবে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের 28, এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এখন এই প্লাঙ্কের ধ্রুবকটা এখানে আমাদের গুণাকারে থাকবে এবং ভাগাকারে থাকবে 2 ইন্টু পাই, 2 ইন্টু পাই। তাহলে এটা যদি আমরা গুণ করে দেই বা এভাবে যদি হিসাব করি, তাহলে আমরা পেয়ে যাব যে এই শক্তি স্তরটা যখন ইলেকট্রনটা ঘুরতেছে তখন ওর কৌণিক ভরবেগটা আসলে কত, এটা আমরা বের করতে পারবো। তাহলে বোর পরমাণু মডেল থেকে আমরা কৌণিক ভরবেগ সম্পর্ক ধারণা পাচ্ছি, একটা গোল্লা করে যে ইলেকট্রন ঘুরতেছে
চারপাশে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে আসলে ওদের কৌণিক ভরবেগ কি এটা আমরা পেয়ে যাচ্ছি। এরপর পরে দেখি, এখানে দেখো কি বলছে, কোন প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না, তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তো অবশ্যই শক্তি শোষিত হবে। জিনিসটা কি একটু চিন্তা করো, মনে করো যে এগুলো হচ্ছে শক্তি স্তর N2 1 2 3, এগুলো শক্তি স্তর K L M N। এখন এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, এটা হচ্ছে আরো উচ্চ শক্তি স্তর। কখনো যদি এই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন ওকে শক্তি হ্রাস করে তারপর আসতে হবে, মানে শক্তি বর্জন করে আসতে হবে। আবার ও যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে ওরে আরো শক্তি গেইন করতে হবে। মনে করো এই সিঁড়িগুলো হচ্ছে এক একটা স্ট্যাটাস, ঠিক আছে? মনে করো যে সিঁড়িগুলো একটা স্ট্যাটাস, মনে করো তোমরা যে সিঁড়িতে উঠলা, আপার নিচতল নিচের সিঁড়িটা, তারপরে সিঁড়িটা, তাহলে নিচের সিঁড়িতে যারা থাকে তাদের শক্তি অনেক কম, তখন উপরের সিঁড়িতে ওঠে তাদের শক্তি অনেক বেশি। এখন নিচের সিঁড়িতে যারা আছে তারা চাইলে উপর সিঁড়িতে আসতে পারবে না, কারণ কি উপর সিঁড়িতে হচ্ছে শক্তি অনেক বেশি, ওরা ওখানে টিকতে পারবে না। তাহলে উপর সিঁড়িতে যেতে হলে ওদের অবশ্যই শক্তি নিয়ে যেতে হবে, ওদের সমান সমান হতে হবে, লেভেলে যেতে হবে। আবার চাইলেও কেউ উপর থেকে নিচে চলে আসতে পারবে না। কেন আসতে পারবে না? কারণ ওরা হচ্ছে অনেক বড় লোক, ওদের কি করতে হবে, ওদের টাকা পয়সা সব ঝেড়ে ফেলে ওদের কাছে চলে আসতে হবে, মানে ওদের লেভেলে চলে আসতে হবে। মনে করো যে গরিব চাইলেই ধনীদের মতো স্ট্যাটাসে যে চলতে পারবে না, আবার ধনীরা চাইলেই গরিবদের সাথে এসে মিশে চলতে পারবে না। যদি ধনীরা এসে গরিবদের সাথে মিশতে চায় তাহলে কি হবে, যে ধনীদের, হ্যাঁ, তাদের যে অহংকার গুলো রয়েছে এই অহংকার গুলো বিসর্জন করতে হবে। আসলে টাকা পয়সার ব্যাপার না, অহংকারটা এসে বিসর্জন করতে হবে। এখন দেখো, এই যে উচ্চ শক্তি স্তর যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন কি করতে হয়, এনার্জি রিলিজ করতে হয়। এখন এনার্জি রিলিজটা কিভাবে হয়, এনার্জি রিলিজটা আসলে ফোটন আকারে মানে আলো আকারে যায়। এখন যখন উপর থেকে নিচে আসছে এনার্জি রিলিজ হচ্ছে তখন এই শক্তিটা হচ্ছে একটা আলো আকারে বা ফোটন আকারে বের হয়ে যাচ্ছে। তখন এই বের হওয়ার সময় একটা বর্ণালী সৃষ্টি করে, মানে একটা আলোর ছটাক সৃষ্টি করে, বর্ণালী সৃষ্টি করে, এটাকে বলা হয় পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রা। এখন দেখো এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি যে আসলে কি পরিমাণ শক্তি এখানে রিলিজ করছে। তখন আমরা এটাকে দেখো এই যে বর্ণালীটা, যে আলোটা রয়েছে এটাকে যদি আমরা প্রিজমের ভিতর দিই তখন এটা এই কালারগুলো শো করবে। আসলে এটার ভিতরে কয়টা ব্যান্ড রয়েছে এটা তোমাকে বলি, তুমি বুঝতে পারবে না। আমাদের যে আলোগুলো রয়েছে, যে লাইটগুলো রয়েছে, আলোগুলো এখানে কি থাকে জানো, এখানে কিন্তু 7টা আলোর মিক্স। এখানে বেনু আশোকলা পড়ছো না, যে রংধনুর 7টা কালার, এই 7টা কালারের মিশ্রণ হয়ে কিন্তু এই সাদা কালারটা আসে। সাদা কালারটা আসলে 7টা কালারের মিশ্রণ। এখন এই সাদা কালারটাকে যদি তুমি একটা প্রিজমের ভিতর দাও তখন ওইটা এই 7টা কালারটা আলাদা আলাদা করে বের হবে। আমাদের যে দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্য রয়েছে এটা হচ্ছে যে ন্যানোমিটারটা রয়েছে, এটা হচ্ছে আমার কত হয় 380 ন্যানোমিটার থেকে 680 ন্যানোমিটার। এই রেঞ্জের ভিতরে হচ্ছে আমরা আলোগুলো দেখতে পাই। এর আগের আলোগুলো আমরা দেখতে পাই না, পরের আলোগুলো আমরা দেখতে পাই না। তো এখানে শুরু হয় কি, বেগুনি দিয়ে শুরু হয়, এখানে মানে লাল দিয়ে শেষ হয়, বেনু আসো কলা। এখন দেখো এই যে প্রতিটা আলোর, যেমন বেগুনি, লাল, হলুদ, সবুজ, এই প্রতিটা আলোরই এক একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য রয়েছে, নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য রয়েছে। যখনই দেখবা যে এখানে ইয়াগুলো এটা যায়, বর্ণালীগুলো যদি চলে যায় প্রিজম দিয়ে, যদি এই আলোটা আমরা এখানে প্রিজমে পাস করি তখন দেখবো যে ওই তরঙ্গদৈর্ঘ্যটা মিসিং, তার মানে হচ্ছে ওই পরিমাণ শক্তিটা হচ্ছে অ্যাবজর্ব করতেছে বা রিলিজ করতেছে। এখন দেখো এই যে শক্তিটা শোষিত হচ্ছে বা বিকৃত হচ্ছে এটা কি পরিমাণে, পরিমাণটা কিভাবে নির্ণয় করবো, এক্ষেত্রে ও একটা সূত্র দিতে। দেখো আমরা সূত্র আমরা এমএল জানি যে এনার্জি শক্তির পার্থক্যটা, আমি একটা হিসাব করে দেখাই তোমাকে। এই যে এখান থেকে মনে করো যে এই জায়গায় আসবে কি পরিমাণ শক্তি পার্থক্য, এখানে একটা শক্তি রয়েছে, মনে করো যে এটা হচ্ছে E1 আর এখানে একটা শক্তি রয়েছে E2, এই দুজনের ভিতরে শক্তির পার্থক্য কত? দেখো আমি আরেকটা কালার নেই, এটা হচ্ছে E1 আর এটা হচ্ছে ধরো এই দুটা আমি হিসাব করব E2। এখন দেখো এই দুজনের ভিতরে শক্তির পার্থক্য কত, এটা যদি আমরা হিসাব করি, যেমন E2 থেকে যদি আমরা হিসাব করি, E2 থেকে E1 বাদ দিতে হবে, তাহলে এটা হচ্ছে শক্তির পার্থক্য, বা আমরা ডেল ই করতে পারি। এই শক্তির পার্থক্যটা বাদ দিতে হবে, কারণ এদের ভিতরে যে বিভেদটা রয়েছে, এই পার্থক্যটা রয়েছে, এটা সমান সমান করে তারপর ওদের নিচতলে আসতে হবে। এখন দেখো এটা হবে এইচ মিউ, ঠিক আছে, এটা হচ্ছে এইচ মিউ। এই মিউটা হচ্ছে কম্পাঙ্ক, হ্যাঁ, এই মিউটা হচ্ছে কম্পাঙ্ক।
এইচ এর সাথে, এস তো হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আমরা জানি আগে থেকেই। এর সাথে এই দেখো মিউ, মিউ মানে কম্পাঙ্ক, আমরা কম্পাঙ্ক ইকুয়ালটা আমরা আরেকটা জানি যে কম্পাঙ্ককে আমরা মিউ দ্বারা যদি প্রকাশ করি, এটাকে আমরা 1/c/λ, যেটা দেখো এই মিউ ইকুয়াল টু কম্পাঙ্কটা, এটা হচ্ছে c/λ, এটার যে মানটা। তাহলে আমরা দেখো এই মিউর পরিবর্তে আমরা c/λ বসাতে পারি। এগুলো হচ্ছে তোমার যে তোমাদের পদার্থবিজ্ঞান বইতে রয়েছে, যে আলোর যে অধ্যায়গুলো রয়েছে, সপ্তম অধ্যায় বা আলোর অধ্যায়গুলো, ওখানে কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। যে তরঙ্গের যে একটা অধ্যায় রয়েছে তোমাদের পদার্থবিজ্ঞানে সপ্তম অধ্যায়, ওখানে দেখবা এই যে এই আলো টালো কম্পাঙ্ক, তারপর হচ্ছে এই তরঙ্গ দৈর্ঘ্য, এসব নিয়ে বলা আছে। আচ্ছা, এই ল্যামডাটা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তারপর আমি বলে দিই, মনে করো যে এই যে আলোগুলো যাচ্ছে, আলোগুলো আসলে এইভাবে তরঙ্গ আকারে কিন্তু যাচ্ছে, আলোগুলো, হ্যাঁ, আলোগুলো তরঙ্গ আকারে যাচ্ছে। এই যে আলোগুলো তরঙ্গ আকারে যাচ্ছে, খুবই ছোট ছোট তরঙ্গ আকারে যাচ্ছে, আমরা কিন্তু দেখি না। এই তরঙ্গ, এই যে দুই প্রান্তে যে ইয়েটা আছে, দৈর্ঘ্যটা আছে, এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো এই তরঙ্গ দৈর্ঘ্যটা আর হচ্ছে এই সিটা আসলে কি? এই সিটা হচ্ছে আলোর বেগ, সিটা হচ্ছে আলোর বেগ। এই আলোর বেগ কত আমরা জানি? 3.8 × 10⁸ 3 × 10⁸ আলোর বেগ, এই পরিমাণ আলোর বেগ। তাহলে আমরা দেখো এখানে প্লাঙ্কের ধ্রুবকটা আমরা মুখস্থ আছে, সির মানটা মুখস্থ আছে, আমরা যদি এই যে ল্যামডাটা পেয়ে যাই, তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা কি পরিমাণ শক্তি শোষিত হয়েছে সেটা পেয়ে যাই। এখন এই ল্যামডাটা কিভাবে বের করবো? এই যে আমি বলছিলাম না, মনে আছে যে স্পেকট্রামটা, এই যে এটা, আমরা যখন আলোটা এটার ভিতর প্রবেশ করাবো, তখন দেখবো যে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা মিসিং, মানে এখানে বেগুনি আসল কলার ভিতরে সবুজ হলুদ কোন কালারটা আমাদের নাই। এখন ওই কালারটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য নির্দিষ্ট কালার হয়। যেমন বেগুনি হচ্ছে 380 থেকে সম্ভবত 420 ন্যানোমিটার, এই তরঙ্গের ভিতর থাকে, সঠিকটা আমি জানি না, মনে নেই এখন, তোমরা একটু দেখে নিও। তো এই তরঙ্গ দৈর্ঘ্যের কালারটা যেটা মিসিং হবে, ওই তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা এখানে গুণ করে দিব। এভাবে আমরা নির্ণয় করতে পারি যে আসলে কত শক্তি রিলিজ হচ্ছে এবং কত শক্তি অ্যাবজর্ব হচ্ছে, এভাবে আমরা দেখতে পারি। আচ্ছা, এবার কি বলা আছে? বর্ণালী দেওয়া হলো, বড় মডেলটা মোটামুটি শেষ। এবার আমরা একটু চিন্তা করি, বোর পরমাণু মডেলের সাফল্য কি, কি কি সাফল্য রয়েছে, ওরা এত কিছু দিচ্ছে, ওদের সাফল্য কি? দেখো, রাদারফোর্ড বলছিল যে সৌরজগতে সূর্য কেন্দ্র করে উপগ্রহগুলো যেভাবে ঘুরে এভাবে ঘুরতেছে, তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু এখানে ইলেকট্রনগুলো শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো ধারণা দেয়নি, যে ধারণাটা এই বোর পারমাণবিক মডেলে দেওয়া হয়েছে। কারণ বোর পারমাণবিক মডেল বলছিল যে বৃত্তাকার আকারে ঘুরতে থাকে। এখন এই জায়গাটা যে রাদারফোর্ডে ভুল ধরছে, এখন আমার কাছে মনে হচ্ছে এটা আসলে ভুল না, কারণ রাদারফোর্ড তো বলেই দিয়েছে যে গ্রহগুলো যেভাবে ঘোরে ইলেকট্রনগুলো সেভাবে ঘোরে। আচ্ছা, এখন গ্রহগুলো কিভাবে ঘোরে, এখন সেটা যদি তোমরা না জানো, মানে তার বিজ্ঞানীরা না জানে, এখন এটা ভুল ধরার কোনো মানে হয়? আমার কাছে মনে হয় না যে কেন ভুল ধরছে। তোমরা যদি এটা লজিক খুঁজে পাও, তাহলে লজিকটা একটু বলে দিও যে কেন ভুল ধরলো। কারণ গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরতেছে, ওরা তো বৃত্তাকার উপবৃত্তাকার পথে তো গ্রহগুলো ঘুরতেছে, তাই না? তাহলে ইলেকট্রনগুলো ওইভাবেই ঘুরবে। তাহলে সেটা তো কক্ষপথে একটা ধারণা অলরেডি দিয়েই দিছিল, প্লাস হচ্ছে আকারের ধারণা দিয়ে দিছিল। আচ্ছা, যেহেতু সরাসরি বলে নাই, সেটা ভুল ধরছিল। এখন রাদারফোর্ড কি করলো, সেটা আর কি করছে, এই সংশোধন করে কি করছে, যে পরমাণু শক্তি স্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে, শক্তি স্তরগুলো আকার হচ্ছে বৃত্তাকার। আচ্ছা, ধরে নিলাম এটা রাইট। এরপরে দেখো কি বলা হয়েছে বি নাম্বারে, 1 নম্বরটা আমরা ক্লিয়ার। এখন দেখো বি নাম্বার কি বলেছে, রাদারফোর্ড পরমাণু মডেলের পরমাণু শক্তি শোষণ করলে, শক্তি বিকিরণ করলে পরমাণু গঠনের কি পরিবর্তন হবে সেটা সম্পর্কে বলা হয়নি। এটা একটু ভালো কাজ করছে, যে পরমাণু যে শক্তি বিকিরণ করছে, ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাচ্ছে, এটা কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলে বলেনি, যেটা বোর পরমাণু মডেলে সুন্দরভাবে বলছে। আবার দেখো, পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে, এই জিনিসগুলো ওরা সুন্দরভাবে বলছে। 3 নম্বরে দেখি কি বলা আছে, রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়নি, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়নি, যে বর্ণালীটা ওরা ব্যাখ্যা করছে। তাহলে এই ক্ষেত্রে সফলতার ক্ষেত্রে তুমি মনে রাখবা যে কি কি করছে, শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা নিছে, যেমন কি আকার, আকার হচ্ছে গোলাকার, ঠিক আছে, বৃত্তাকার বা গোলাকার, এই একটা পয়েন্ট মনে রাখবা, এটা হচ্ছে সাফল্য। 2 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে শক্তি স্তরের ক্ষেত্রে ওর কোনো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর যায় এই সম্পর্কে ওর কোনো ধারণা দেয়নি, এটা মনে রাখবা। এবং 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে যে বর্ণালী, হ্যাঁ, বর্ণালী ব্যাখ্যা, বর্ণালী ব্যাখ্যা। একটা কথা আমি সবসময় বলবো যে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে
ওরা যেই কথাগুলো লিখছে, ওরা যদি একটা দাড়ি কমা ফুল স্টপ দেয়, সেই দাড়ি কমা ফুল স্টপও তোমরা পরীক্ষা খাতা লিখবা। কারণ কি হচ্ছে, এই যে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল, ওটা যা লেখা হয়েছে ওটা রাদারফোর্ডের লেখা, ওটা হচ্ছে বোরের লেখা। আমরা চাইলে ওদের লেখা পরিবর্তন করতে পারি না। ওরা যা লিখছে আমাদের হুবহু তাই লিখতে হবে। আর সাফল্য টাফল এগুলো তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, ওটা ব্যাপার না। কিন্তু যে মডেলগুলো দিয়েছে ওটা অবশ্যই ওদের যা লিখছে তাই লিখতে হবে পরীক্ষায়। এখন দেখো, বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে, ভুলের কোনো শেষ নেই, ঠিক আছে। মনে করো তুমি যতই ভালো কাজ করো তোমার ভুল থাকবেই, মানে তোমার ভুল ধরার জন্য উঠে পড়ে রাখছে বিজ্ঞানীরা। দেখো ওর কি কি ভুল ধরছে। ওর ভুল ধরছে যে এক ইলেকট্রন বিশিষ্ট, এটা হচ্ছে রাদারফোর্ডের ভুল ধরছিল বোরের ভুল ধরছে আবার অন্যজন, যে এক ইলেকট্রন বিশিষ্ট। তো রাদারফোর্ডের ক্ষেত্রে এক ইলেকট্রন বিশিষ্ট ছিল, এই বোরের ক্ষেত্রে এক ইলেকট্রন বিশিষ্ট। এখন দেখো, এক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাচ্ছে না এটা দিয়ে। পরে দেখবো যে বোর পারমাণবিক মডেল অনুসারে এক শক্তিস্তর থেকে আরেক শক্তিস্তর ইলেকট্রন অন্য শক্তিস্তর গমন করলে পারমাণবিক বর্ণালী সৃষ্টি করে একটি মাত্র রেখা পাবার কথা। মনে রাখো, পারমাণবিক যে বর্ণালী তৈরি করলো, যে একটা শক্তিস্তর থেকে আরেকটা শক্তিস্তর গেল, এখানে আসলো যে একটা রেখা পাওয়ার কথা, কিন্তু যখন এটা আমরা আরো অত্যাধিক মাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখি, তখন দেখি যে এটার পাশে দিয়ে যে একটা রেখাকে, এই রেখাটা যদি একটু জুম করে দেখি, এখানে জুম করে দেখি, মোটা করে একটা রেখাটা রাখলাম, হ্যাঁ, মনে করো যে এটা একটা রেখা, এই রেখাটা একটু জুম করে নিলাম, হ্যাঁ, এটা জুম করে নিলাম এখানে। এখন দেখো, এই রেখাটার ভিতরে আবার সূক্ষ্ম কিছু রেখা তৈরি হয়। মনে করো যে রেখাটা আর অনেকগুলো সূক্ষ্ম রেখাগুলো দিয়ে গঠিত রেখাটা, মানে একটা রেখা যাচ্ছে কিন্তু ওই রেখাটা আবার অনেকগুলো সূক্ষ্ম রেখা দ্বারা গঠিত। এখন এটা কেন হয়, এই জিনিসটা হচ্ছে ওরা ব্যাখ্যা করেনি। দেখো, প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয়, বোর পরমাণু মডেল অনুসারে এটা ব্যাখ্যা দেওয়া যায়নি। আবার বলছে কি, বোর পরমাণু মডেলের অনুসারে পরমাণু শুধু বৃত্তাকার কক্ষপথের কথা বলা বিদ্যমান, কিন্তু প্রমাণিত হয় যে, দেখো প্রমাণিত হয় যে পরমাণুগুলো, ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার কক্ষপথে নয়, উপবৃত্তাকার পথও গড়ে। এখন দেখো, এই জায়গায় কিন্তু রাদারফোর্ড যদি ধরি, রাদারফোর্ড মডেলে ও কিন্তু বলছিল যে ইলেকট্রনগুলো, গ্রহগুলো যেভাবে ঘোরে, যেমন সূর্যের চারপাশে ইলেকট্রনগুলো সেভাবে ঘোরে। দেখো আমাদের গ্রহগুলো কিন্তু উপবৃত্তাকার পথে ঘোরে, যেমন আমাদের পৃথিবীর গতিপথ দেখো, পৃথিবী কিন্তু সূর্যের চারপাশে পুরোপুরি রাউন্ড আকারে ঘোরে না, একদম রাউন্ড আকারে ঘোরে না। পৃথিবীর গতিপথ যদি চিন্তা করো, মনে করো পৃথিবীর গতিপথ যদি চিন্তা করো, এটা হচ্ছে সান আমাদের, আর একটা সবুজ সবুজ পৃথিবী নেই, মনে করো এটা একটা পৃথিবী। আচ্ছা, এই পৃথিবীটা কিন্তু একদম উপবৃত্তাকার পথে ঘোরে না। আচ্ছা, এই এই হচ্ছে এভাবে ঘোরে, হ্যাঁ, এভাবে ঘোরে, এভাবে ঘোরে, এরকম একটা বিষয়। মানে একটা উপবৃত্তাকার পথে কিন্তু পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরতেছে, পুরোপুরি বৃত্তাকার পথে ঘোরে না। আমরা যদি রাদারফোর্ডের কথা চিন্তা করি, যদি সৌরজগতের সাথে তুলনা করে, তাহলে কিন্তু রাদারফোর্ডের এই ধারণা কিন্তু সঠিক হয়ে যায়, কারণ উপবৃত্তাকার পথেও ইলেকট্রনগুলো ঘুরতেছে, এটা প্রমাণ পায়, ঠিক আছে। কিন্তু বিজ্ঞানীরা যেহেতু ভুল ধরছে, যেহেতু বিজ্ঞানীরা আমাদের সাথে বেশি বোঝে, ওরাই রাইট, আমরা ভুল। আমরা ওদের কথা চিন্তা করবো না, ওরা যা লিখছে যা বলছে সেটাই আমরা মুখস্থ করে সেটাই লিখে ফেলবো। এবার দেখো, তোমরা সাবসেকশন 2 শেষ করে ফেলছো, তো তোমাদের আবারও কনগ্রাচুলেশনস, মডেল টোডেল সব শেষ করে ফেলছো, অনেক বড় একটা জার্নি তোমরা পার করছো। এখন সাবসেকশন 3, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে ইয়া করো।